তেরোশো বছর আগের কারবালার স্মৃতি ফিরে আসছে তেহরানের অলিগলিতে। আয়াতুল্লাহ খামেনি শহীদ হবার পর কে ইরানের হাল ধরবেন তা নিয়ে জল্পনার শেষ ছিল না। অবশেষে যখন বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলো, তখন সারা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল একটিবার তার মুখ দেখার জন্য। কিন্তু পার হয়ে গেল এক সপ্তাহ। মোস্তফা খামেনি কোথায়? তিনি কি আদৌ জীবিত, নাকি ইরানের ক্ষমতা এখন কোনো রক্ত মাংসের মানুষের হাতে নয়, বরং এক অদৃশ্য সিস্টেমের হাতে বন্দী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ফিরে আসছে কারবালা। ইতিহাসে সে নির্মম যুদ্ধে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর নবী বংশের অস্তিত্ব যখন সংকটে, তখন হাল ধরেছিলেন তার পুত্র ইমাম জয়নুল আবেদিন। সেই ভয়াবহ হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী। সেই জখম আর শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও জয়নুল আবেদিন অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন। পরবর্তীতে এক চরম দুঃসময়ে নিজেকে আড়ালে রেখে চালিয়ে যান আধ্যাত্মিক নেতৃত্ব। আজকের দিনে ইরানিরা মুস্তফা খামেনির আহত হওয়া এবং গোপন থাকার বিষয়টিকে ঠিক সেই ইতিহাসের চশমা দিয়ে দেখছে। তাদের কাছে এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং একটি ধর্মীয় আবেগ। দর্শক, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইরানের ইতিহাসে জুম্মার খুতবা বা আল কুদস দিবসের র্যালি সবসময় সর্বোচ্চ নেতার শক্তি প্রদর্শনের মঞ্চ। গত শুক্রবার তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছিল। তাদের হাতে ছিল নতুন নেতার পোস্টার, কণ্ঠে ছিল আনুগত্যের স্লোগান। সেখানে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্য সামরিক ও রাজনৈতিক নেতারা। কিন্তু সেই মঞ্চে যার থাকার কথা ছিল, সেই মোস্তফা খামেনি অনুপস্থিত। রাষ্ট্রীয় টেলিভিশনে দীর্ঘ এক বিবৃতি পাঠ করা হলো ঠিকই, কিন্তু সেখানে কোনো কণ্ঠস্বর ছিল না, ছিল না কোনো ভিডিও ফুটেজ। গুঞ্জন ছড়িয়ে পড়ল বাতাসের বেগে। সিএনএনের সূত্র বলছে, সেই কাল রাত্রির হামলায় মোস্তফা মারাত্মক আহত হয়েছেন। তার পায়ে ফ্র্যাকচার, এক চোখে কালশিটে, মুখে ক্ষত। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেত এক ধাপ বাড়িয়ে বলে দিলেন, মোস্তফা সম্ভবত বিকৃত হয়ে গেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পও সন্দেহ প্রকাশ করছেন তিনি আদৌ বেঁচে আছেন কিনা। কিন্তু দর্শক, ইরানের অন্দরমহলের চিত্রটা ভিন্ন। সেখানে মোস্তফার এই অনুপস্থিতিকে দুর্বলতা নয়, বরং রহস্যময় শক্তি হিসেবে প্রচার করা হচ্ছে। প্রভাবশালী আলেম মাহমুদ করিমের সেই অমোঘ বাণী এখন তেহরানের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। তার চরিত্র সম্পর্কে এটাই যথেষ্ট যে তাকে কেউ কখনো দেখেনি। যেন এক বিমূর্ত শাসক, যাকে দেখা যায় না, কিন্তু যার উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায়। বাস্তবে মোস্তফার দেখা না মিললেও ডিজিটাল জগতে তিনি সগৌরবে উপস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে মোস্তফা বিশাল জনসমুদ্রে ভাষণ দিচ্ছেন, কখনো বা শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে জড়িয়ে ধরছেন। অথচ এসবের কোনোটি বাস্তবে ঘটেনি, সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। অনেকেই বিদ্রুপ করে বলছে, ইরানে এখন একজন এআই শাসক আছেন। সমালোচকরা ফটোশপ করা ছবি ছড়িয়ে দিয়ে উপহাস করছেন। ইরানের নতুন নেতা আসলে কি একটি গ্রাফিক ইমেজ মাত্র? কিন্তু উপহাসের গভীরে লুকিয়ে আছে এক চরম সত্য। আর তা হলো, ইরানের শাসন ব্যবস্থা এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ যে তার টিকে থাকার জন্য একজন দৃশ্যমান রক্ত মাংসের মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। দর্শক, প্রশ্ন আসতে পারে, এই অদৃশ্য মোস্তফাকে সাধারণ ইরানিরা খুব সহজেই গ্রহণ করে নিচ্ছে কেন? এর উত্তর লুকিয়েছে তাদের হাজার বছরের শিয়া ধর্মতত্ত্ব আর রাজনৈতিক সংস্কৃতির গভীরে। ইতিহাসবিদ আরাশ আজিজি বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। শিয়া ইতিহাসে শহীদ ইমাম এবং গোপন ইমামের ধারণা অত্যন্ত প্রবল। আলী খামেনির আইকনিক মৃত্যু আর তার আহত পুত্রের গোপন অবস্থান, এই পুরো দৃশ্যপটটি কারবালার যুদ্ধের শোকাতুর স্মৃতির সাথে মিলে যায়। একজন আহত নেতা যিনি ছায়ার আড়াল থেকে বিপ্লবের ঝান্ডা ধরে রেখেছেন, এই চিত্রটি ইরানি জনগণের আবেগীয় জায়গায় আঘাত করে। ১৯৭৯ সালের বিপ্লব এবং ৮ বছরের ইরান ইরাক যুদ্ধের কঠিন অভিজ্ঞতায় তাদের শিখিয়েছে, সংকটকালে নেতার দেহের চেয়েও তার আদর্শ এবং সিস্টেমের টিকে থাকা বেশি জরুরি। দর্শক,
এখন প্রশ্ন জাগে, মোস্তফা যদি পর্দার আড়ালে বা হাসপাতালের বিছানায় থাকেন, তবে এই উত্তাল সময়ে দেশ চালাচ্ছে কে? উত্তরটা খুব সহজ, আবার খুব জটিলও বটে। ইরান এখন কোনো এক ব্যক্তির শাসনে নেই, এটি একটি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্রের মডেলে চলছে। লন্ডনের চ্যাথাম হাউসের সানাম ওয়াকিল ঠিকই ধরেছেন, স্বল্পমেয়াদে নেতার অনুপস্থিতি কোনো সংকট তৈরি করে না যদি মূল প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকে। আর ইরানের ক্ষেত্রে সেই মূল প্রতিষ্ঠানটি হলো ইরানের বিপ্লবী বাহিনী। মোস্তফা খামেনি গত কয়েক দশক ধরে এই বাহিনীর জেনারেলদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। পর্দার আড়ালে থেকে তিনিই ছিলেন গোয়েন্দা সংস্থা আর সামরিক বাহিনীর সেতুবন্ধন। বর্তমানের এই রমজান যুদ্ধ বা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কৌশল সবই নির্ধারিত হচ্ছে বাহিনীর সদর দপ্তরে। মোস্তফা এখানে কেবল একটি সাংবিধানিক সিলমোহর। তিনি সুস্থ থাকুন বা না থাকুন, সিস্টেমের চাকা আগেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামরিক কর্মকর্তারা জানেন তাদের কি করতে হবে। মোস্তফার নাম কেবল সেই কাজের ধর্মীয় রাজনৈতিক বৈধতা দিচ্ছে। ইরানের এই বিবর্তন বিশ্ব রাজনীতির জন্য এক নতুন বার্তা। সাধারণত এক নায়কতান্ত্রিক দেশগুলোতে নেতার মৃত্যু মানে বিশৃঙ্খলা, কিন্তু ইরান নিজেকে এমন এক সুরক্ষা বলয় নিয়ে গেছে যেখানে ব্যক্তি খসে পড়লেও সিস্টেম অটুট থাকে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ছেলে বা অন্যান্য সরকারি উপদেষ্টারা যখন বলেন নেতা নিরাপদ আছেন, তারা আসলে ব্যক্তিকে নয় বরং রাষ্ট্রের ধারাবাহিকতাকে আশ্বস্ত করেন। ইসরায়েল হয়তো ভেবেছিল শীর্ষ নেতৃত্বকে গুড়িয়ে দিলেই ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু ইরান এখন এমন একটি রাষ্ট্র যার একটি মাথা কাটা গেলেও অন্যগুলো কাজ চালিয়ে যায়। তবে দর্শক, এই অদৃশ্য থাকার রাজনীতি কতদিন চলবে? সানাম ওয়াকিলের মতে, যুদ্ধের উন্মাদনায় মানুষ হয়তো নেতাকে ছাড়াই লড়াই করবে, কিন্তু শান্তি ফেরার পর বা আরও বড় কোনো রাজনৈতিক সংকটে যখন কর্তৃত্বের প্রয়োজন হবে, তখন মুস্তফাকে সামনে আসতেই হবে। আপাতত মোস্তফা খামেনি এক রহস্যময় কুয়াশার নাম। তিনি কি ইসরায়েলি হামলা থেকে বাঁচতে মাটির নিচের বাংকারে লুকিয়ে আছেন, নাকি সত্যি তার শরীর আঘাতে ক্ষতবিক্ষত? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই মিলবে না, তবে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন এমন একটি পথে হাঁটছে যেখানে শাসকের মুখচ্ছবির চেয়ে রাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কাঠামোর সংহতি আসল। মোস্তফা খামেনি থাকুন বা না থাকুন, বিপ্লবের মশাল বহন করার জন্য তেহরানের সিস্টেম এখন স্বয়ংক্রিয়। ব্যক্তি নয়, সিস্টেমই এখানে আসল। আর সেই সিস্টেম এখন এক ভয়াবহ যুদ্ধের খেলায় লিপ্ত, যেখানে কিস্তিমাত করার জন্য রাজার উপস্থিতি সব সময় প্রয়োজন পড়ে না।